নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্নে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছেন সিএসসি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তে চলছে সভা। গণঅভ্যুত্থানে নিহত শনাক্ত না হওয়া 6 মরদেহ আঞ্জুমানে মুফিদুলের কাছে হস্তান্তর করল ঢাকা মেডিকেল। জুরাইন গোরস্থানে হবে দাফন। লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এজন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। সকল আইনি প্রক্রিয়া আমাদের পুলিশি যে কার্যক্রমগুলো ছিল আমরা প্রত্যেকটাই আমরা সম্পাদন করেছি। পুলিশের মাধ্যমে আঞ্জুমান মুফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় 13 আগস্ট অভিযোগ গঠনের পরবর্তী শুনানি। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় 5 জনকে অভিযুক্ত করে চার্জ দাখিল। মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে মব সৃষ্টির চেষ্টা হয়েছিল দাবি সহযোগী। চাঁদা ও ব্যবসার লভ্যাংশ না দেয়ায় ক্ষোভ। তখন তারা একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন। চট্টগ্রামে অতিবৃষ্টিতে অক্সিজেন এলাকায় সড়কে ধস, ডুবেছে রেললাইন। সকালে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টি পড়লে পানি উঠে, মানুষের চলাচল অসুবিধা হয়, চলতে খুবই কষ্ট হইতেছে, গাড়ি বিভিন্ন জায়গায় বন্ধ যেতেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। ছোট থেকে দেখতেছি আমরা এটা, পানি এভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। বাংলাদেশি পণ্যের উপর কার্যকর হতে যাচ্ছে বাড়তি মার্কিন শুল্ক। আমদানি রফতানি বাণিজ্যের সব দিক খোলাসা করার তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসিতে তার সভাকক্ষে 9ম কমিশন সভা চলছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতেই এই সভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত সংশোধনের খসড়া অনুমোদন দেবে ইসি। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনকে এই চিঠি দেওয়া হয়েছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় বুধবার এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচন কমিশনে সভা চলছে, আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধন ইস্যুতে কোনো ধরনের সিদ্ধান্ত এলো কিনা? বৈঠকটি এখনও চলছে। সাধারণত কমিশন সভা 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু চলে থাকে। আর আজকে যেহেতু আরপিও সংশোধন অধ্যাদেশ এবং আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত হওয়ার কথা, এই বিষয়ে ডিটেল আলোচনা হচ্ছে এবং সেই সাথে গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটি পাঠানো হয়েছে, সকালে প্রধান নির্বাচন কমিশনার সেই চিঠিটি গ্রহণ করেছেন। সুতরাং আলোচনার একটি বড় অংশ যে এই চিঠি এবং নির্বাচন ঘিরে থাকবে সেটাও কিন্তু বলা যায়। নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু প্রস্তুতি নিয়েছে। আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা এবারই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কথা বলা হয়েছিল, যেটি খসড়ার যে অনুমোদন ছিল সেখানে বলা হয়েছে। কিন্তু আজকে চূড়ান্ত যেই খসড়া নিয়ে আলাপ আলোচনা করছে, নতুন করে কিছু প্রস্তাব এসেছে যে এআই এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন ঘিরে ভুয়া ভিডিও, অডিও অথবা ফেক নিউজ, এই ধরনের বিষয়গুলো নির্বাচন কমিশনের যে বড় চ্যালেঞ্জ কিন্তু বারবার নির্বাচন কমিশনাররা বলে আসছিলেন এবং সেইটিকে আইনের আওতায় আনতে এবং কিছু বিষয় সংযুক্ত করেছে। কোনো প্রার্থী ব্যক্তি বা ধর্মীয় অনুভূতি যেন ব্যবহার করা না হয়, কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যাতে দেওয়া না হয়, সেটা ব্যক্তি হোক, প্রার্থী হোক অথবা আদিবাসী
কোনো স্পেসিফিক জনগোষ্ঠীকে নিয়োজনের কোনো উৎসাহমূলক বা বক্তব্য দেওয়া না হয়, সেক্ষেত্রে ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট মামলার অধীনে কিন্তু নির্বাচন কমিশন মামলা করবে, সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করছে, সেটি হচ্ছে যে নিষিদ্ধ যে রাজনৈতিক দলগুলো আছে বা যে সংগঠনগুলো আছে তাদেরকেও কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্ডারে প্রার্থী হতে পারবে না, প্রার্থী করতে পারবে না, এরকম একটা অঙ্গীকারনামাও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে রাজনৈতিক দলগুলো 20,000 টাকা এবং দলীয় প্রার্থী যিনি তিনি 10,000 টাকার বেশি যদি খরচ করতে চাই সেক্ষেত্রে সেটা ব্যাংকের মাধ্যমে আদান প্রদানের কথা বলা হয়েছে। এছাড়া পোস্টার, বিলবোর্ড, অন্যান্য কিছু ছোটোখাটো বিষয়ও আরও অতিরিক্ত অন্তর্ভুক্ত করেছে। তবে আজকে চূড়ান্ত হবে কিনা খসড়া দুটি, সেটি আসলে নির্বাচন কমিশনের যে কমিশন সভা আছে সেই সভা শেষে কিন্তু আমরা বিস্তারিত সভা শেষে জানতে পারবো। ধন্যবাদ বিথি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বেওয়ারিশ হিসেবেই দাফন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জনের মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 1 বছর পড়ে থাকা এসব মরদেহ হস্তান্তর করা হলো আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে। মরদেহগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান জানান, গণ অভ্যুত্থান চলাকালে 7 থেকে 14 জুলাইয়ের মধ্যে মরদেহগুলো ঢাকা মেডিকেলে আসে, যাদের একজন নারী ও 5 জন পুরুষ। দীর্ঘ 1 বছরেও স্বজনদের কেউ ডিএনএ পরীক্ষা সহ পরিচয় শনাক্তে আগ্রহ না দেখানোয় আদালতের আদেশেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মরদেহেই মিলেছে আঘাতের চিহ্ন। তদন্তের স্বার্থে এবং ভবিষ্যতে পরিচয় শনাক্তের সম্ভাবনা বিবেচনায় মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি 13 আগস্ট। বৃহস্পতিবার প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পক্ষে শুনানির জন্য 1 সপ্তাহ সময় দিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন জানায় 4 আগস্ট একজন এবং 5 আগস্ট আশুলিয়া থানার সামনে 6 জনকে গুলি করে হত্যা করা হয়, এরপর লাশ পুড়িয়ে দেওয়া হয়। তবে পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল বলে উল্লেখ করে প্রসিকিউশন। এই মামলায় মোট 16 জন আসামি, যার মধ্যে গ্রেফতার 8 আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এই মামলার 8 আসামি পলাতক। এই 8 আসামির পক্ষে 2 জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির ঘটনা এবং 2 জনকে হত্যা ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় 29 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে 4 তারিখে 1 জনকে হত্যা এবং 5 তারিখে 6 জনকে হত্যা, এই 7 জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো একক দল বা ব্যক্তির নয়, এটি সবার। লন্ডনে এই মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রয়্যাল রিজেন্সিতে মাহবুব আলী খানের 41তম শাহাদত বার্ষিকীতে হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। শহীদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাহবুব আলী খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের কল্যাণে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসাও করেন তিনি। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। ওই অনুষ্ঠানে লন্ডন বিএনপির নেতৃবৃন্দ এবং ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে, নামাজের পর আপনাদের জন্য সবার জন্য তোবারকের ব্যবস্থা আছে। 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের কথা জানি এবং দেখেছিও। দেশের জনগণ একত্র হয়ে লড়াই করেছে।
কিন্তু দেশের বাইরে থেকেও যারা লড়াইয়ের সাথে ছিলেন তাদের কতজনকে চিনি আমরা? আজ ঠিক এমন কয়েকজনের কথা বলবো যারা কিনা বিদেশের মাটি থেকেও দেশের টানে লড়াই করেছেন। প্রবাসীও মানুষকে একত্রিত করে সেখানেই করেছেন জুলাই আন্দোলন। সহকর্মী লামিয়া তিথি জানাবেন বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন সাজ্জাদ হোসেন শাকিল। ২৪-এর ১৮ জুলাই আন্দোলনরত ছাত্র জনতার উপর চলছে বৃষ্টির মতো গুলি। বিদেশের মাটিতে বসে দেশে এমন নৃশংসতা সহ্য করতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা। সেদিন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি প্রবাসীদের। এ প্রতিবাদ সংগঠিত করেন লন্ডনে বসবাসরত বাংলাদেশের ব্যারিস্টার জাহিদ হাসান। সেদিনের স্মৃতিচারণ করেন, জানান ১৮ জুলাই প্রতিবাদ কর্মসূচি চলাকালে দূতাবাসের কর্মকর্তারা হুমকি দেয় আন্দোলনরতদের পাসপোর্ট নবায়ন করা হবে না। যখন আমাদের ফুল ডিটেলস নেওয়া হলো, কারণ আমরা যখন লেটারটা জমা দিই ওখানে নিজেদের পরিচয় সহ সাইন করে লেটার জমা দিই, মোটামুটি শিওর ছিলাম ওকে হয়তো বা বাংলাদেশ পাসপোর্ট যদি এই সরকার থাকে বাংলাদেশে হয়তো আমাদের আর যাওয়া হবে না এবং আমাদের পাসপোর্ট আর রিনিউ হবে না। তৎকালীন আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক একটা প্রেস ব্রিফিং করতেছেন, আমরা নাকি লন্ডন এম্বাসিতে হামলা করছি এবং আমাদের চিহ্নিত করা হয়েছে, আমাদের বিচার করা হবে। সো আমরা মোটামুটি শিওর ছিলাম যে বাংলাদেশের দরজা হয়তো আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। সে আন্দোলন ঠেকাতে পুলিশ ভ্যান ডাকে দূতাবাস কর্মকর্তারা, তাতে যেন আরো বেগ পায় প্রতিবাদী কণ্ঠগুলো। আমার দেশের পুলিশ আমার দেশের মানুষের গুলি করতেছে, এটা আসলে মেনে নেওয়া সম্ভব ছিল না। আমরা অ্যাকচুয়ালি একটা লেটার দিচ্ছিলাম যখন আমরা ব্লকেটটা করি, ব্লকেটের এক পর্যায়ে ওরা অ্যাকচুয়ালি আমরা জানাই যে এই গুলি চালানো বন্ধ করতে হবে, না হলে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ এম্বাসির কার্যক্রম চালাতে দিতে চাই না এই লন্ডনে। সো তখন আমরা এটার একটা লেটার দেই, সেটা অ্যাকচুয়ালি আমরা ইনশিওর করি প্রাইম মিনিস্টার অফিসকে পাঠানোর জন্য। জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল কানাডায় থাকা বহু প্রবাসী। দেশে যখন ইন্টারনেট বন্ধ তখন এখানকার নানা তথ্য আর ফুটেজ জোগাড় করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচারে সহায়তা করে আবু তাজ। দুঃখ কষ্ট হচ্ছে বলবো, সবচেয়ে বেশি ভয় লাগছে যেদিন ইন্টারনেট এবং সেলফোন কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিনের যে নার্ভ ব্রেকিং টেনশন, ওই দিনের যে ভয় আপনজনকে হারানোর, জানি না কি হচ্ছে, কে বেঁচে আছে কে মারা গেছে, we don't know, it's all assumption, it's all in our mind going on, and ভয়ে ভীতি কষ্ট দুঃখ আস্তে আস্তে বাড়তে থাকে। শুধু লন্ডন আর কানাডায় নয়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে থাকা এদেশের প্রবাসীরা যার যার জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে। তাদের রেমিটেন্স বন্ধ করার ঘোষণা এক অর্থে কাঁপিয়ে দিয়েছিল শেখ হাসিনার সরকারের গদি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুলের স্টাফ মাসুমার স্বজনদের সাথে দুপুরে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান রিজভী আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে জনগণের ভোটের আশা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। জানান, জুলাই ঘোষণাপত্রে মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার সফর ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি নেতা বলেন, তারা কক্সবাজার যেতেই পারেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিল তাদের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে কোনো বিষয়ে লুকোচুরি না করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। এই মোনাজাত করি, আল্লাহ জানো এই মাইলস্টোনে এদেশের মানুষ অনেক দিন, প্রায় 16-17 বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে সেই ভোট তারা দিতে পারেনি। আজকে যাদের বয়স 30-32 বছর তারাও ভোট দিতে পারেনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে। তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঠিক আগ মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন, যাতে দেখা যায় কালো পাঞ্জাবি পরিহিত সোহাগকে তার দোকান থেকে টিটু, মহিন সহ কয়েকজন এসে মারতে মারতে নিয়ে যায় মিটফোর্ডের সামনে। ঘটনা ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগের দোসর বানিয়ে মব সৃষ্টির চেষ্টাও করা হয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 9 জুলাই বিকেল 5টা 45 মিনিট
সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ। কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন। এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটো, সাদা কালো চেক শার্ট পরা মহিন, আকাশি রঙের গেঞ্জি পরিহিত অভিসহ ছিল আরও কয়েকজন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যুপরি আঘাত করতে থাকে সবাই। মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিটফোর্ডের দিকে। হাসপাতালের ভেতরেই সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয়। সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন তার ব্যবসায়িক সহযোগী ইসমাইল। চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু পারেননি। সোহাগ হত্যা মামলার 1 নম্বর সাক্ষীও তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের ভয়ঙ্কর ঘটনার আদ্যপান্ত। এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই, আর আঘাত করা শুরু করছে ওইখানের পরে। বেশি দূর নেই, যে লালমিয়া হাজির বিল্ডিং যেটা মিদ্যাবাড়ি বলে, এই পর্যন্ত যায় ওনারা ট্যাকেল দিতে পারছি, এরপরে ভাই ট্যাকেল দিতে পারিনি আমরা। কোমর হাত দিচ্ছি, তুই যাবি কিনা ঝাড়ি দিয়া, তখন আমি চাপতে বাদ দিয়েছি, কারণ ওদের কাছে 6টা মেশিন আছিল। কেন এমন নির্মম হত্যাকাণ্ড? ঘটনার সূত্রপাতি বা কবে? অনুসন্ধানে জানা গেছে মে মাসের 19 তারিখ হত্যাকাণ্ডের অন্যতম হোতা টিটু সোহাগের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেন, যার স্ক্রিনশট যমুনা টেলিভিশনের হাতে এসেছে। যাতে দেখা যায় টিটু সোহাগকে লিখেছেন, স্বার্থপর লোকদের সাথে সম্পর্ক না থাকাই ভালো, আমি টাকাকে অনেক ভালোবাসি। ধারণা করা হচ্ছে এই মেসেজ দেওয়ার আগ থেকেই দ্বন্দ্ব তাদের। টিটু ওনার বড় ভাই, মঈন ওনার বড় ভাই, তারপরে যে কিছু আসামি ধরা পড়ছে ওনার ছোট ভাই। কোন অনুষ্ঠান করতে 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, উনি দিতে আছে। যখন তার একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন, মাসে কত 2 লক্ষ টাকার দাবি করছিল। এটা ওনাদের সাথে আগের চলাফেরা, ওই যে টাকা পয়সা চাইছে, একতরফা চাইছিল, এটা দেয় নাই। এটার মানে মেন দ্বন্দ্বটাই হলো এই জায়গায়। সোহাগকে পিটিয়ে হত্যার 2 দিন আগে 7 জুলাই মাসিক 2 লাখ টাকা এবং ব্যবসার লভ্যাংশ না দেয়ায় টিটুর নেতৃত্বে সোহাগের গোডাউনে তালা দেয়া হয়। বন্ধ করতে বলা হয় মালামাল কেনা বেচা। এই তালা সোহাগ ভেঙে ফেলায় ক্ষুব্ধ হয় টিটু। ব্যবসা প্রপারলি ছাড়তে বলছে তোর পরিবার নিয়ে আনতে জায়গা ছেড়ি করছে, ডাইরেক্ট মেনে নেব। এরকম তো আগে কয়ে গেছে ল্যাংটা করে বিটাম, একটা বাস্তব করছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং চোরাইতারের ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতেই প্রকাশ্যে পেটানো হয় সোহাগকে। এ সময় তাকে আওয়ামী লীগের দোসর সাজিয়ে সৃষ্টি করা হয় মব। পরিকল্পনা ছিল সাধারণ মানুষকে হত্যাকাণ্ডে যুক্ত করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার। মূলত ব্যবসায়ী করতে দিবে না সোহাগ ভাইকে, মার্কেট থেকে উচ্ছেদ। আর মারার দিনও তো এটাই সাজাতে যাচ্ছে যে সে আওয়ামী লীগের দোসর, আর তো এই মিছিলটাই করলো। মানে জিনিসটা ঘুরাইতে গেছে, ওরা আধিপত্য বিস্তার করতে চাইছিল এই জায়গায়। মানে যেভাবে মারছে, ওরা যদি এইভাবে বাইচা যাইতো, তাই এই এলাকার ভিতরে মানে যেদিকে যা চেহারা দেখাইতো ওদিক থেকে টাকা দিয়ে দিত ডরে ভয়ে। সোহাগকে হত্যার আগে মিটফোর্ড এলাকার রজনী বোস লেনের এই দোকান থেকেই তাকে ধরে নিয়ে যায় খুনিরা। হত্যাকাণ্ডের পর থেকেই বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। তবে গতকাল বুধবার দোকানটি আবারও চালু করেছেন সোহাগের ব্যবসায়িক সহযোগীরা। শুরু হয়েছে কেনা বেচা, শুধু নেই সোহাগ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। তাকে আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালেবুর রহমান। তিনি বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যটা বা কি। টানা বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল। বন্দরনগরীর বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। পানি প্রবাহ বেড়ে খালের স্রোতের তোড়ে ধসে পড়ে অক্সিজেন এলাকায় একটি সড়কের বেশ কিছু অংশ। এতে ব্যাহত হয় যান চলাচল। তবে সিটি কর্পোরেশনের দাবি, আগের চেয়ে নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হওয়ায় দ্রুতই নেমে যায় বৃষ্টির পানি।
এই চিত্র নগরীর অক্সিজেন এলাকার। রাতভর বৃষ্টিতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ঝর্ণা খালে স্রোতের তোড়ে অক্সিজেন 2 নম্বর গেট সড়কে ভেঙে যায় কালভার্ট। মূল সড়ক হওয়ায় এক পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল, আরেক পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও দেখা দিয়েছে তীব্র যানজট। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ কালভার্টে বাঁশ ও কাপড় দিয়ে সতর্কতা সংকেত লাগিয়েছে স্থানীয়রা। সকাল 6টা বাজে ডাবি যাচ্ছে, তখন অনেকে মনে হয় এগুলা দিচ্ছে, দেওয়ার পরে ওই গাড়িগুলো মানতেছে না, অনেকে আবার চলে গেছে, পানি চলে গেছে। এই যে ব্রিজ ওদিকে বড়, নালা বড়, ব্রিজ ছোট, সাইডে যখন কিছু নাই আস্তে আস্তে মেডি চলে গেছে, মেডি যাওয়ার পরে ব্রিজটা পড়ে গেছে। আমরা অক্সিজেন এলাকায়, আবার সামনে আপনার রেল লাইন, আবার মোড়, অবশ্যই তো জাম তো লাগবে, এখানে তো মেন রোড। দুর্ঘটনা কবলিত কালভার্ট পরিদর্শনে গিয়ে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। আমরা ইনশাআল্লাহ দ্রুত কাজটা আমরা ধরবো এবং আপাতত জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইডটা যে জায়গাটা এইটাও কিন্তু আমরা ধরবো, এটা শেষ হলো। আলটিমেটলি জনগণের একটু কষ্ট হবে, কারণ ওই সাইডে আমাদের কাজ, যেহেতু এইটা ধরবো সাথে সাথে কিন্তু ওইটাও করতে হবে। এদিকে রাতভর বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ, ওয়াসা, মুরাদপুর, বহদ্দারহাট, কাতালগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাজিরহাট রুটের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। ছোট থেকে দেখতেছি আমরা এটা, পানি এভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এই বছরের সেরা পানি আজকেরটা, মানে এই বছরে ফার্স্ট পানি উঠছে বললেই চলে। যেহেতু ইলেকট্রনিক জিনিস, এগুলো পানিতে একবার ভিজলে তো আর ব্যবহারের কোনো উপযোগী থাকে না, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 21-22 বছর দেখতেছি এই জিনিসটা, এই পানি যে উঠে এখানে, এটা 21-22 বছর থেকে আমি দেখতেছি, এটা কোনো ইমপ্রুভ হচ্ছে না। লোকাল ট্রেন আইসা ওইখানে দাঁড়ায় রয়েছে, পানির জন্য যাতায়াত করতে পারে নাই। অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে কোমর পানি ছিল সকালে, তো একটা ট্রেন আসার পরে ওখানে অনেকক্ষণ দাঁড়াইছিল। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগের জন্য প্রশাসনের উদাসীনতা ও লুটপাট এবং দুর্নীতিকে দুষছেন ভুক্তভোগীরা। আগ্রাবাদকে প্রাধান্য দেওয়ার কথা, কই এত কোটি টাকার কাজ চলতেছে, আমরা দেখানো কোনো সুফল পাচ্ছি না। সামান্য একটু বৃষ্টি পড়লেই মানে এই পানি হয়ে যায়, অনেক মানে ভোগান্তের জনসাধারণের অনেক হচ্ছে। এটা একটা শুভঙ্করের ফাঁকির মতোই হচ্ছে, আমরা খুব বিপদে আছি, কার কাছে যাব? সবাই বাগবাটোয়ারার জন্য মানে হা করে আছে, এটা উন্নয়নের জন্য করে নাই তো। কোনো মেয়র পারলো না, যদি সৎ উদ্যোগ নেয় তাহলে আমার মনে ফলপ্রসূ হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প চলমান, যার ব্যয় 14,039 কোটি টাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে প্রকল্প বাস্তবায়ন করছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতার আরো খবর আমরা সরাসরি আমাদের সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে কিছুক্ষণ পর জানবো, তবে তার আগে যাচ্ছি অন্য আরেকটি খবরে। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আরও 1 জন আহত। ভোরে বিলাসপুর বটতলা এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে মোটরসাইকেলে সানি মিয়াকে নিয়ে ঘাটাল ক্যান্টনমেন্ট যাচ্ছিল আলামিন ও স্বপন। পথে জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। ঘটনাস্থলে মারা যান আলামিন, স্বপন মিয়া ও পিকআপ ভ্যান চালক জুয়েল। তাদের সবার বাড়ি জামালপুরে। পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা। আমার ভাতিজা স্বপন এবং শুভ, তাদের বাড়ি মেলান্দহ, জেলা জামালপুর। তারা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন মারা যায়। সেনাবাহিনীর মার ছিল, সেখানে আসার পথে পিকআপের সাথে সংঘর্ষ, স্পট ডেটে তারা 2 জন মারা গেছে। নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এখনও আটক হয়নি চালক। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকার শোকস্তব্ধ। কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি। এখনও মামলা না হলেও পরিবারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। স্বজনদের দাবি, দ্রুত মাইক্রোবাস চালককে আটক করে শাস্তির আওতায় আনার। 3 বছর পর মঙ্গলবার রাতে ওমান থেকে ছুটিতে দেশে ফিরেন প্রবাসী বাহারুদ্দিন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে গতকাল ভোরে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় পরিবারের লোকজন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে প্রাণ হারায় বাহার ও তার পরিবারের সদস্যরা। স্বজনদের অভিযোগ, চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় সড়ক ধসে গেছে। আমরা সেই জলাবদ্ধতার খবর জানবো। আমাদের সহকর্মী আলামিন শিকদার আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন। আলামিন,
কি অবস্থা দেখছেন জলাবদ্ধতার? একই সাথে ক্ষতিগ্রস্ত সড়ক যেটি সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? লোপা, জলাবদ্ধতার কথা যদি বলতে চাই, সেটা টানা 3 থেকে 4 ঘন্টা কোনো বৃষ্টি হচ্ছে না, যার কারণে চট্টগ্রামে এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বৃষ্টি যদি কমে যায়, বৃষ্টি যদি এক নাগাদ আর না পড়ে, তখন কিন্তু আমরা দেখি যে জলাবদ্ধতা যেটা হয় সেটা ধীরে ধীরে পানি নামতে শুরু করে। এবং এখন এক কথায় বলতে গেলে যে নিচু এলাকাগুলোতে পানি জমেছিল সেটা নামতে শুরু করে দিয়েছে এবং নাই বলতে গেলে বলা যায় এক প্রকার। তবে আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে যে অক্সিজেন মুখী যে সড়কটি, সেই সড়কের স্টারশিপ ব্রিজ নামে একটি জায়গা রয়েছে। সেই জায়গাটিতে গতকাল মধ্যরাতে যে ভারী বর্ষণ হয়, সেটা ভোর নাগাদ ঠিক 6টা নাগাদ এই সড়কটি ভেঙে যায় এবং ব্রিজ যেটি রয়েছে সেই ব্রিজের নিচ থেকে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো সরে যাওয়ার কারণেই কিন্তু পানির স্রোতে বৃষ্টি ধসে পড়ে এবং এক কথায় এখন বলা যেতে পারে সড়কটি ভেঙে আছে। এক পাশের যানবাহন চলাচল একেবারেই বন্ধ এবং বিকল্প যে সড়কটি ব্যবহার করা হচ্ছে, পাশের যে সড়কটি এখন পর্যন্ত অক্ষত অবস্থা রয়েছে, সেটা দুই পাশের যে যানবাহন সেটা আমরা দেখছি যে চলাচল করছে। তবে কিছুক্ষণ আগে এটা পরিদর্শন এসেছিলেন মেয়র এবং সেটা পরিদর্শন শেষে তিনি যে কথাটি বললেন যে এটি সংস্কারের জন্য এরই মধ্যে কিন্তু 8 থেকে 9 কোটি টাকার একটি বাজেট তার কাছে ছিল। সেই কার্যক্রমটি বর্ষা আরও 15 থেকে 20 দিন আছে, সেই 20 দিন যাওয়ার পরপরই কিন্তু তিনি বলেছেন যে বর্ষা মৌসুমের পরপরই এই যে সড়কটি এবং যে ভেঙে যাওয়া যে ব্রিজটি সেটি সংস্কারের কার্যক্রম শুরু হবে এবং 60 ফিট চওড়া একটি ব্রিজ হবে এবং সেটার জন্য নগরবাসীকে 1 বছর ভোগান্তিতে পড়তে হবে। এরই মধ্যে তিনি যে ট্রাফিক বিভাগ রয়েছে সেই ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছে বিকল্প পথ তৈরি এবং বিকল্প যে পথ দিয়ে ভারী যানবাহনগুলো চলাচল করতে পারবে সেটা এরই মধ্যে প্রস্তুত রাখতে বলেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে যে চালকরা রয়েছেন তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এর ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এই অভিযোগ করেছে ডাক্তার আজিজ ডাক্তার শাকুর প্যানেল। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্যানেলটির নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক অধ্যাপক বজলুল গনি ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সদ্য বিলুপ্ত ড্যাব কর্তৃক সদস্য তালিকায় 1500 আজীবন সদস্যকে বাদ দেওয়া হয়েছে। কাউন্সিলের অনুমোদন ছাড়াই শাখা গঠনের পাশাপাশি ভোটার তালিকায় এখনও মৃত সদস্যদের নাম রয়েছে। তিনি বলেন, নির্ভুল ভোটার তালিকার দাবি জানানো হলেও কমিটি চূড়ান্ত তালিকায় সেগুলো সংশোধন করেনি। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসংক্রামক রোগ, ম্যালেরিয়া প্রতিরোধ এবং গর্ভবতীদের ফুড ট্যাবু। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এই 3টি বিষয়ে গবেষণা চালিয়েছেন 3 জন চিকিৎসক। সকালে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের সেমিনার হলে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অসংক্রামক রোগে আক্রান্ত প্রবীণদের স্বাস্থ্যসেবা বিষয়ে গবেষণা করেন ডাক্তার রাজন তালুকদার। তিনি জানান, খরচ বেশি হওয়ায় অর্থ সংকটে থাকা প্রবীণরা আধুনিক চিকিৎসার বদলে সনাতন চিকিৎসার উপর নির্ভরশীল। ভাষাগত পার্থক্যের কারণেও অনেকে সেবা কেন্দ্রে যেতে চান না। কমিউনিটি পর্যায়ে ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ে গবেষণা করেন ডাক্তার অনির্বাণ চাকমা। তিনি ম্যালেরিয়ার লক্ষণ, আবদ্ধ পানি অপসারণ এবং নিজেদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। ডাক্তার লাবণ্য ত্রিপুরা তার গবেষণায় গর্ভবতী নারীদের ফুড ট্যাবু দূর করা এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব বোঝাতে উপযুক্ত স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির সুপারিশ করেন। আজ থেকেই কার্যকর হয়েছে আলোচিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। এখন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালেই দিতে হবে বর্ধিত শুল্ক। বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার নির্ধারণ হয়েছে 20%, সঙ্গে যোগ হবে আগের 16.5%। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও চুক্তি হয়নি। কি কি শর্তে পণ্য রফতানি করতে হবে তা এখনও অস্পষ্ট। বিশ্লেষকরা জানান, রুলস অব অরিজিন নীতি কেমন হবে তা আগে থেকেই খোলাসা করা দরকার। রপ্তানি বাণিজ্যে নতুন যুগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে ঢালাও বাড়তি শুল্ক ধার্য করে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়েছে প্রভাবশালী এই দেশ। গেল এপ্রিল থেকে 2 দফায় ঘোষণা করা হয় দেশভিত্তিক পাল্টা শুল্ক হার। এপ্রিলে বাংলাদেশের জন্য ধার্য করা হয় 37% শুল্ক, জুলাইতে তা কমিয়ে নির্ধারণ হয় 35%। শেষ পর্যন্ত নির্ধারিত শুল্ক হার 20%। স্বস্তির জায়গা হচ্ছে প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের শুল্ক হার প্রায় সমান। তবে প্রধান প্রতিযোগী ভারতের শুল্ক 2 দফায় বৃদ্ধি করে 50% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের চেয়ে যা 30% বেশি।
7 আগস্ট বৃহস্পতিবার নিউ ইয়র্কের ঘড়িতে রাত 12টা 1 মিনিটের পরই কার্যকর পূর্ব নির্ধারিত পাল্টা শুল্ক। তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রগামী কোনো জাহাজে পণ্য তোলার ক্ষেত্রে পারস্পরিক শুল্ক দিতে হয়নি। নতুন এই শুল্ক ব্যবস্থাপনার মুখোমুখি উৎপাদক, ক্রেতা এবং বিক্রেতা। 40% ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, তার সাথে একটু প্রফিট মার্জিনটা অ্যাড করতে মিনিমাম 5%, তা থেকে আমার হয়তো 55 বেশি গুডস আমি আনতে ইম্পোর্ট করতে পারবো না অন্য দেশ থেকে। তাতে আমরা খুব বেশি সমস্যায় পড়বো না। কিছু কিছু সেক্টর কিছুটা সমস্যায় পড়তে পারে, অল্প কিছু, যেমন ওভেন আছে, আমাদের নন লেদার শুজ আছে, এই সেক্টরগুলো কিছুটা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এক্সট্রা ডিউটি এটা অবশ্যই বায়ারদের তাদের এটা বেয়ার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা এমন কোনো পার্সেন্টেজ প্রফিট করি না যেটা আমরা আসলে আমাদের কাজে নিতে পারবো। কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি সুবিধা পেল, কে কি ছাড় দিয়েছে, আবার ছাড়ের ক্ষেত্রে কি শর্ত আছে, এমন নানাবিধ আলোচনা এখন তুঙ্গে। এটি বলা যায় নতুন শুল্ক ব্যবস্থায় শুরু হলো বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ। একটা বায়ারের সাথে যখন নেগোশিয়েট করতে যাবেন, তারা যদি না জানে যে এই পণ্যটা যুক্তরাষ্ট্রের বন্দরে গিয়ে যখন পৌঁছাবে তখন তাদের ইম্পোর্ট পলিসির সাথে কমপ্লায়েন্ট কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা না বুঝলে আমি তো অন্য পণ্যটা পাঠিয়ে একটা ঝুঁকি নিচ্ছি, কারণ ওটা বন্দরে গিয়ে যদি দেখা যায় যে রুলস অফ অরিজিনের রিকোয়ারমেন্ট মিট করছে না, তখন তো ওটা আটকে যাবে। টিকে থাকতে হলে বাড়াতে হবে নিজেদের সক্ষমতা, পণ্য এবং দেশের বৈচিত্র্যকরণ না হলে বিশ্ব বাণিজ্যে টিকে থাকা কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 90টিরও বেশি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হলো আজ থেকেই। মার্কিন সময় মধ্যরাত থেকে চালু হয় রেসিপ্রোকাল ট্যারিফ। অবশ্য প্রয়োজনে শুল্ক হার পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ না করলে ভারতের মতো চীনের উপরও বর্ধিত ট্যারিফ আরোপ হতে পারে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খড়গ পড়ে বিশ্বের প্রায় সব অঞ্চলে। এরপর মার্কিন ট্যারিফ কমানোর তোড়জোড় একের পর এক দেশের, দফায় দফায় বৈঠক, একাধিকবার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত বদল। সবশেষ গত 31 জুলাই 90টিরও বেশি দেশের উপর নির্ধারিত হয় নতুন শুল্ক হার। সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন ট্রাম্প, যা কার্যকর হয় 7 আগস্ট মধ্যরাত 12টা থেকে। ডেডলাইনের ঠিক কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, মধ্যরাত বিলিয়ন বিলিয়ন ট্যারিফ প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে। অবশ্য এখানেই শেষ যে নয়, বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তা। জানিয়েছেন এই দফায় প্রাথমিক শুল্ক আরোপ হয়েছে, পরবর্তীতে আবার ভাববেন সেকেন্ডারি ট্যারিফ নিয়ে। ঠিক একদিন আগেই রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর মোট 50% পাল্টা শুল্ক ঘোষণার পর জানালেন আরও দেশের ওপর আসতে পারে এমন ট্যারিফ, যে তালিকায় থাকতে পারে চীনও। কেবল 8 ঘন্টা পার হলো, দেখা যাক পরে কি হয়। অনেক কিছুই দেখতে পাবেন। পরবর্তী ধাপে আরো অনেক নিষেধাজ্ঞার খবর পাবেন, চীনের উপরও হতে পারে। নির্ভর করছে কিভাবে এটা হবে, আমি জানি না, এখনই বলতে পারছি না। ভারতের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছি আরো অনেক দেশের সাথেও তা হতে পারে, এবং তাদেরই একটি হতে পারে চীন। 7 আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হয়েছে, আগামী 5 অক্টোবরের মধ্যে তা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে সেসব পণ্যে প্রযোজ্য হবে না নতুন শুল্ক হার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় ঘোষণা ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। বৃহস্পতিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। আজ তার পক্ষে আইনজীবী দাঁড়াতে দেখা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের 13শ সংশোধনী মামলায় বেআইনি রায় ঘোষণা ও রায় জালিয়াতিতে ABM খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।